ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ইকোনমিক্সের ফোর্থ ক্লাস নেব। ফার্স্ট ক্লাসে আমি বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসে ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ইকোনমিক্সের যে দুটো মেন ব্রাঞ্চ আছে সেটা বলেছি, এবং তার সাথে সাথে ডিফারেন্স বিটুইন ইকোনমি অ্যান্ড ইকোনমিক্স এটা তোমাদের সাথে আলোচনা করেছি। থার্ড ক্লাসে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম পার্ট 1, অর্থাৎ ন্যাশনাল ইনকামের যে টোটাল 4টে বেসিক মেন পিলার আছে অর্থাৎ জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি, সেটা সম্বন্ধে তোমাদেরকে ইন ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করেছি। ফোর্থ ক্লাসে আজ যেটা নেব সেটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক ফর ডব্লিউবিসিএস মেইনস অ্যান্ড ব্যাংকিং এক্সাম, দ্য মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্ট, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আর একটা যে মেন পিলার ছিল সেটা বলেছিলাম আমি আগের দিন, পার ক্যাপিটা ইনকাম। সেই পার ক্যাপিটা ইনকাম থেকে তাদের টাইপস গুলো অর্থাৎ ডিসপোজেবল ইনকাম, রিয়েল ইনকাম, নমিনাল ইনকাম, সেটা নিয়ে বলবো। এবং ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম অর্থাৎ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় যে মেথড গুলো আছে অর্থাৎ মেজারেবল মেন 3টে মেথড আছে, লাইক প্রোডাকশন মেথড, কনজাম্পশন মেথড অ্যান্ড ইনকাম মেথড, সেটা বলবো তোমাদের। তোমরা দেখো ক্লাসটা। এবং শেষে আমি এই যে ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম অর্থাৎ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে বা মেজার করতে যে প্রবলেমস গুলো আপনাকে ফেস করতে হয় সেটা কিন্তু বলবো, অর্থাৎ অ্যাকিউরেসিটা যে হয় না 100% সেটাও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এবং ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য মেন যে ইনস্টিটিউশন অর্থাৎ ন্যাশনাল ইনকাম যে মেজার করে সেই ইনস্টিটিউশন সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করবো, অর্থাৎ তাদের ফাংশন, সেট অফ ইয়ার, এগুলো বলবো। এবং শেষে আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ফ্রম দিস পার্ট সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দেবো, এবং সেগুলো তোমরা সবাই খাতাতে লিখবে। এবং এই যে টপিকটা তোমাকে বলছি আজকে খুব ইম্পর্টেন্ট টপিক, খাতাতে তোমরা এই পয়েন্টগুলো লেখো, খাতা পেন নিয়ে বসো এবং ক্লাসটাকে কেয়ারফুলি এবং ডেডিকেটেডলি তোমরা কিন্তু দেখো। তো শুরু করি। দেখো কি আছে, ন্যাশনাল ইনকাম পার্ট 2। ওকে, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মার্কেট প্রাইস। হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট প্রাইস? মার্কেট প্রাইস কি? তুমি বাজারে যাচ্ছ, বাজারে গিয়ে তোমার দৈনন্দিন দিনের যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিনে আনছো, তুমি হচ্ছে ক্রেতা, এবং তুমি যার কাছ থেকে কিনছো সে বিক্রেতা। এবং ওই বিক্রেতার কাছ থেকে কোনো একটা জিনিস কেনার সময় তুমি যে পেটা করো, যে টাকাটা তাকে পে করো, সেটাই হয়ে গেল কি মার্কেট প্রাইস অর্থাৎ বাজার দর, যেটা বলি আমরা। অর্থাৎ যে টাকা তুমি ক্রেতা যে টাকা বিক্রেতাকে দিচ্ছে সেটাই হলো কি মার্কেট প্রাইস। এবার ধরো সাপোজ তুমি বাজারে গিয়ে 1 লিটার অয়েল নিলে। এবারে এই যে 1 লিটার অয়েলটা তুমি কিনছো, 1 লিটার অয়েল কিনতে তোমাকে 140 টাকা পে করতে হচ্ছে বিক্রেতাকে। 140 টাকা যে পে করছো সেটাই কি পুরো প্রোডাকশনের খরচা? মানে ওই যে তেলটা প্রোডাকশন হতে বা ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন হচ্ছে সেই খরচাটা নিশ্চয়ই 140 টাকা নয়। সেই খরচাটা কত? অর্থাৎ ফ্যাক্টরিতে আমি সাপোজ ধরে নিচ্ছি যে ফ্যাক্টরি কস্টটা হলো 120। ফ্যাক্টরি কস্ট মিন ফ্যাক্টর কস্ট হচ্ছে ফ্যাক্টরিতে প্রোডাকশন হতে যে কস্টটা খরচা হচ্ছে, অর্থাৎ প্রোডাকশন কস্টও বলতে পারো, প্রোডাকশন কস্ট। তাহলে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে পারলে, ফ্যাক্টরিতে কোনো একটা জিনিস প্রোডাকশন হতে যে কস্টটা পে করতে হয় কোনো একটা কোম্পানিকে বলো বা ফার্মকে বলো, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট বা প্রোডাকশন কস্ট। আর যে টাকা আমরা যখন বাজার থেকে জিনিসটা কিনে আনছি অর্থাৎ আমরা বিক্রেতাকে দিচ্ছি যে টাকা, সেটাই হচ্ছে কোন একটা জিনিসের রেসপেক্টে, সেটাই হয়ে গেল কি মার্কেট প্রাইস। তাহলে এটা হয়ে গেল মার্কেট প্রাইস আর এটা হয়ে গেল ফ্যাক্টর কস্ট। ক্লিয়ার? এবার দেখো এই যে ফ্যাক্টর কস্ট 120, গভর্নমেন্ট তো যে জিনিসটা প্রোডাকশন হচ্ছে সে তার উপরে গভর্নমেন্ট একটা ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু চাপায়। সাপোজ ধরে নিলাম যে ইনডাইরেক্ট ট্যাক্সটা যেটা গভর্নমেন্ট চাপাচ্ছে ওই অয়েলটার উপর, সেটা হলো 30 রুপিস। ওকে,
এবং তার টোটাল কত দাঁড়াচ্ছে? টোটাল দাঁড়াচ্ছে 120 প্লাস 30 150 রুপিস। কিন্তু তুমি কি 150 রুপিস দিয়েছো? না, তুমি দিয়েছো কত? 140। তাহলে মার্কেট প্রাইস 140, তাহলে 10 রুপিস কোথায় গেল? 10 রুপিস হচ্ছে গভর্নমেন্ট কোন একটা জিনিসের রেসপেক্টে যে সাবসিডিটা দিচ্ছে, সেটা হচ্ছে 10 রুপিস। তাহলে এখানে 10 রুপিস হচ্ছে সাবসিডি। দেখো এখন দেখো তার টোটাল কত দাঁড়াচ্ছে? 120 প্লাস 30 মাইনাস 10 ইজ ইকাল টু 140। এখন তুমি পেয়ে গেলে মার্কেট প্রাইস। তো দেখো ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এই ইকুয়েশন করলেই কিন্তু আমরা কিন্তু মার্কেট প্রাইসটা পেয়ে যাই। তাহলে আমি ফাইনালি লিখে দিচ্ছি, দেখো মার্কেট প্রাইস ইজ ইকাল টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ক্লিয়ার? ইকুয়েশনটা ভালো করে দেখো, খাতাতে লিখে নাও ইকুয়েশনটা। কি বললাম আমি আবার একবার বলে দিচ্ছি। তোমরা বাজার থেকে যখন কোনো জিনিস কিনে আনছো, অর্থাৎ ক্রেতা যখন বিক্রেতাকে যে টাকা পে করছে, সেটাই হচ্ছে বাজার দর বা মার্কেট প্রাইস। এবার ফ্যাক্টরিতে ওই যে জিনিসটা তৈরি হচ্ছে তার যে প্রোডাকশন কস্টটা, সেটা হয়ে গেল কি ফ্যাক্টরি কস্ট বা ফ্যাক্টর কস্ট, যেটা বলবে। এবার এই যে ফ্যাক্টরি কস্টটা, সেটা যখন ইনডাইরেক্ট ট্যাক্সটা তার উপর চাপছে, তার থেকে যখন সাবসিডি মাইনাস হচ্ছে, তখন আমরা পাচ্ছি কি মার্কেট প্রাইস। তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ালো? মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এবার যখন ফ্যাক্টর কস্টটা তোমাদের এখান থেকে বার করতে হবে, দেখো ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। ক্লিয়ার? The factor cost is equal to market price minus indirect tax plus subsidy. দুটো ইকুয়েশনই খুব ইম্পর্টেন্ট। তো তোমরা দুটো ইকুয়েশনকেই দেখো। এরপর আমি তোমাকে যেটা বলবো যে জিএনপি at factor cost and GNP at market price, আর জিডিপি at factor cost and GDP at market price। দেখো তাহলে দেখো মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু কি বললাম? ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এবার যখন আমরা জিএনপি ক্যালকুলেশন করবো, অর্থাৎ জিএনপি এট মার্কেট প্রাইস, তখন কি পাবো? জিএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ক্লিয়ার? জিএনপি এট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু জিএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। যখন ফ্যাক্টর কস্টটা বার করবো, জিএনপি এট ফ্যাক্টর কস্ট, তখন কি হবে? জিএনপি এট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। ক্লিয়ার? সবাই ইকুয়েশন গুলো খাতা লেখো। জিএনপি এট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু জিএনপি এট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। এবার দেখো যখন আমরা জিএনপি এট ফ্যাক্টর কস্ট এইভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু কি GNP at factor cost minus depreciation is equal to NNP at factor cost. Clear? The GNP at factor cost is minus depreciation is equal to NNP at factor cost. এই ইকুয়েশনটা আমরা আগের দিন বলেছি যে NNP is equal to GNP minus depreciation, আর ডেপ্রিসিয়েশনটা কি সেটাও ডিসকাস করেছিলাম। মানে ডেপ্রিসিয়েশন হচ্ছে যে ভ্যালুটা ডিক্রিজ করে, গুডস এন্ড সার্ভিস বা কমোডিটিসের যে ভ্যালুটা ডিক্রিজ করছে এট এ টাইম বা এট এ সার্টেন পিরিয়ডে, সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। এবার যখন আমি এনএনপি বার করলাম, এনএনপি এট ফ্যাক্টর কস্ট কি পেলাম? জিএনপি এট ফ্যাক্টর কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। ওকে? ও দেখো যখন জিডিপি বার করব, জিডিপি এট মার্কেট প্রাইস কি পাবো? জিডিপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। দেখো প্রথম ইকুয়েশনটা কি বলেছিলাম যে মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। জিডিপি এট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু জিডিপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ক্লিয়ার? সিমিলার জিডিপি এট ফ্যাক্টর কস্ট যখন বার করবো, তখন কি হবে? জিডিপি এট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স
প্লাস সাবসিডি। ক্লিয়ার? জিডিপি at factor cost is equal to জিডিপি at market price minus indirect tax plus subsidy। তখন এনডিপি বার করা হবে, এনডিপি at factor cost is equal to কি পাবো, জিডিপি at factor cost minus depreciation। ক্লিয়ার? আমি আগের দিন বলেছিলাম কি যে এনডিপি is equal to net domestic product, এনডিপি is equal to জিডিপি minus depreciation। এখানে যখন আমরা বার করলাম যে এনডিপি এট ফ্যাক্টর কস্ট কি পেলাম, জিডিপি এট ফ্যাক্টর কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। তোমরা যদি এনডিপি এট মার্কেট প্রাইস বার করতে চাও তাহলেও বার করতে পারবে। এনডিপি এট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু জিডিপি এট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন। প্রত্যেকটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ইকুয়েশন ধরে প্রশ্ন আসে যে জিএনপি এট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু, চারটে ইকুয়েশন বলে দেবে, একটা অপশন তোমাকে করে আসতে হবে, জিএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে আমি পুরো ইকুয়েশন আকারে প্রত্যেকটা তোমাদেরকে লিখে দিলাম, তোমরা এগুলো খাতাতে এক এক করে লিখে নাও। ঠিক আছে? এরপর দেখো নেক্সট যেটা আমি বলবো, ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য আমি আগের দিন বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম মেজারের জন্য মেন যে পাঁচটা পিলার সেটা আমি তোমাদের সঙ্গে আগের দিন ডিসকাস করেছি। কি কি বলেছিলাম আবার একবার বলে দিই, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, আর একটা বলেছিলাম সেটা হচ্ছে পিসিআই অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম, যেটা নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের দিন এই চারটে জিনিস আমি তোমাদেরকে বলেছি এবং এদের কনসেপ্টটা দিয়েছি, এখান থেকে কিছু এমসিকিউ তোমাদের আমি করিয়েছি, তোমরা ক্লাসটা দেখো। এরপর যেটা আজকে বলবো সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ যেটাকে বলা হয় মাথা পিছু আয়, অর্থাৎ কি বললাম, মাথা পিছু যে আয়। আগের দিন আমি বলেছিলাম যে ফার্স্ট ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন ইন ইন্ডিয়া দাদাভাই নওরোজি ইন 1867, এবং সেক্ষেত্রে পার ক্যাপিটা ইনকাম যেটা ক্যালকুলেশন করেছিলেন উনি সেটা হচ্ছে 20 রুপিস। আমি বলেছিলাম আগের দিন যে 20 রুপিস হচ্ছে পার ক্যাপিটা ইনকাম ছিল বর্তমান সেই সময়ে। এখন আমি বলছি যে পার ক্যাপিটা ইনকাম জিনিসটা কি, অর্থাৎ এর কনসেপ্টটা কি তোমাদেরকে জানতে হবে প্রথমে। তা দেখো পার ক্যাপিটা ইনকাম বিষয়টা কি আছে। তাহলে পার ক্যাপিটা ইনকাম আমি প্রথমেই বললাম যে মাথা পিছু আয়, অ্যামাউন্ট অফ মানি amount of money earned in a person, amount of money earned a person in a country in 1 year or a certain period of time। তাহলে একজন কোনো একটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল কোন একটা পার্সন এক বছরে যে আয়টা করছে সেটাই হলো কি পার ক্যাপিটা ইনকাম। তাহলে কি বললাম যে কোনো একজন ব্যক্তির যে আয়, কোনো একজন ব্যক্তির যে আয় বা ইনকাম একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, সাপোজ আমরা ধরে নাও এটা 1 ইয়ার, কত 1 ইয়ার। তাহলে ভারতবর্ষ আমি ধরে নিলাম আমাদের দেশ, সেই ভারতবর্ষের কোন একটা ব্যক্তি যে এক বছরে যে আয়টা করছে সেটাই হলো তার পার ক্যাপিটা ইনকাম। এবার এই পার ক্যাপিটা ইনকামটাকে আমরা কিভাবে মেজার করি বা ইকুয়েশনটা কি এটা জানতে হবে। দেখো পার ক্যাপিটা ইনকাম ইজ ইকুয়াল টু টোটাল যে ন্যাশনাল যে ইনকামটা, ন্যাশনাল ইনকাম মানে জাতীয় যে আয়, টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই total population in a country। তাহলে পার ক্যাপিটা ইনকাম ইজ ইকুয়াল টু কি পেলাম, ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন ইন এ কান্ট্রি। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো পার ক্যাপিটা ইনকাম ইজ ইকুয়াল টু ন্যাশনাল যে ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন, মানে টোটাল পপুলেশন। ঠিক আছে? এইভাবে পার ক্যাপিটা ইনকামটাকে বার করা হয়।
এই পার ক্যাপিটা ইনকাম আবার তিনটে পার্টে ভাগ করা যায়। কি কি? এই পার ক্যাপিটা ইনকামকে তিনটে মেনলি পার্টে ভাগ করা যায়, সেগুলো হলো রিয়েল ইনকাম, নমিনাল ইনকাম এবং ডিসপোজেবল ইনকাম। তবে তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ নমিনাল ইনকাম, হোয়াট ইজ রিয়েল ইনকাম অ্যান্ড হোয়াট ইজ ডিসপোজেবল ইনকাম। দেখো যে প্রথমে আমি তোমাদেরকে বলবো নমিনাল ইনকামটা, টাইপস অফ পার ক্যাপিটা ইনকাম, টাইপস অফ পার ক্যাপিটা ইনকাম। কি বললাম? যে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে মাথা পিছু যেটা হয়, মানে টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন এ কান্ট্রি। এবার দেখো পার ক্যাপিটা ইনকামকে তিনটে পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে নমিনাল ইনকাম, নমিনাল ইনকাম, রিয়েল ইনকাম, আর হচ্ছে ডিসপোজেবল ইনকাম, ডিসপোজেবল ইনকাম। ঠিক আছে? নমিনাল ইনকাম, হোয়াট ডু ইউ মিন বাই নমিনাল ইনকাম? নমিনাল ইনকাম হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে যেটা রেমুনারেশন বলতে পারো, বা যেটা তোমার অ্যালাউন্সমেন্ট বা যেটা তোমার স্টাইপেন্ডস, সেটাই হচ্ছে কি নমিনাল ইনকাম। ইন হ্যান্ড স্যালারি কি? পার উইক হতে পারে, পার ডে হতে পারে, পার ডে বা পার মান্থ বা পার ইয়ার, সেটাই হচ্ছে তাহলে নমিনাল ইনকাম। এবারে হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ইনকাম? রিয়েল ইনকামটা কি? রিয়েল ইনকাম হচ্ছে ইনকাম অফ ইন্ডিভিজুয়াল পারসন আফটার অ্যাডজাস্টিং ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে যেটা পাবো সেটাই হচ্ছে রিয়েল ইনকাম। তাহলে নমিনাল ইনকাম থেকে যদি, নমিনাল ইনকাম থেকে যখন ইনফ্লেশনটা বাদ দেওয়া হবে সেটাই হলো কি রিয়েল ইনকাম। তাহলে রিয়েল ইনকাম ইজ ইকুয়াল টু কি বলতে পারি? নমিনাল ইনকাম মাইনাস ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার পরে যে ইনকামটা পড়ে থাকে সেটাই হচ্ছে রিয়েল ইনকাম। ওকে, এরপর যেটা পড়ে হলো সেটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকামটা কি? ডিসপোজেবল ইনকাম হচ্ছে তোমার যে পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স। কাকে পে করতে হয়? সেটা গভর্নমেন্টকে পে করতে হয়। ডিরেক্ট ট্যাক্স লাইক ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। তো দেখো ডিসপোজেবল ইনকাম ইজ ইকুয়াল টু কি বলতে পারি? পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স। দেখো ডিসপোজেবল ইনকামটা খুব ইম্পর্টেন্ট। ডিসপোজেবল ইনকাম, ডিসপোজেবল ইনকাম কি বললাম? পার্সোনাল ট্যাক্স, পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স, যেটা দিতে হচ্ছে। ডিরেক্ট ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স। বিষয়টা কি? এই যে বললাম পার্সোনাল ইনকাম, হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল ইনকাম? পার্সোনাল ইনকাম হচ্ছে ইট ইজ নট এ পার্ট অফ এ পার ক্যাপিটা ইনকাম, ইট ইজ এ পার্ট অফ ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার? তাহলে পার্সোনাল ইনকাম হচ্ছে ধরো তোমার মাসিক বেতন 30,000 টাকা, ঠিক আছে? তাহলে 30,000 টাকা তোমার মাসিক বেতন, কিন্তু তুমি গভর্নমেন্টকে সেই 30,000 টাকা বেতনের উপর তোমাকে গভর্নমেন্টকে একটা ট্যাক্স পে করতে হচ্ছে, যেটা তোমার ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছে। সেই ইনকাম ট্যাক্সটা ধরে নিলাম 4,000 টাকা। তাহলে ধরো তোমার 30,000 টাকা হচ্ছে পার্সোনাল ইনকাম। এবার তোমার গভর্নমেন্টকে ট্যাক্স করে পে করতে হচ্ছে 4,000 টাকা। তাহলে 30,000 মাইনাস 4,000 ইজ ইকুয়াল টু 26,000। এই যে 26,000 টাকাটা, এটাই হলো তোমার কি ডিসপোজেবল ইনকাম। ক্লিয়ার? তাহলে পার্সোনাল ইনকাম থেকে যখন ইনকাম ট্যাক্সটা মাইনাস করা হয় তখন সেটা হয়ে গেল ডিসপোজেবল ইনকাম। তা দেখো আমি আবার একবার বলে দিচ্ছি তোমাদের, যেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম হচ্ছে মাথা পিছু আয়। এটা টাইপ বলতে তিনটে টাইপ থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে নমিনাল ইনকাম, একটা হচ্ছে রিয়েল ইনকাম, একটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। হোয়াট ডু ইউ মিন বাই নমিনাল ইনকাম? নমিনাল ইনকাম হচ্ছে তোমার যে ইনহ্যান্ড স্যালারি, বা যেটা তোমার অ্যালাউন্সেস বা স্টাইপেন্ড যা বলবেন, বা রেমুনারেশন, পার ডে হতে পারে, পার উইক হতে পারে, পার মান্থ হতে পারে, বা পার ইয়ার হতে পারে, সেটাই হচ্ছে নমিনাল ইনকাম। এবার নমিনাল ইনকাম থেকে যখন ইনফ্লেশনকে মাইনাস করা হয়, তাহলে একটা কোনো পার্সনের যে ইনকামটা আফটার অ্যাডজাস্টিং ইনফ্লেশন, দ্যাট ইজ কল্ড রিয়েল ইনকাম। আর হোয়াট ডু ইউ মিন বাই ডিসপোজেবল ইনকাম? ডিসপোজেবল ইনকাম মিনস পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স বলতে এখানে ইনকাম ট্যাক্সটাকে বোঝাচ্ছে। তাহলে পার্সোনাল ইনকামে ধরে নিলাম কোন একটা ব্যক্তির মাসিক আয় 30,000 টাকা এবং তাকে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হচ্ছে 4,000 টাকা। তাহলে ডিসপোজেবল ইনকাম হচ্ছে
30,000 মাইনাস 60,000 দ্যাট ইজ 26,000। এটা হয়ে গেল তার কি ডিসপোজেবল ইনকাম। বোঝা যাচ্ছে? নেক্সট পার্ট, ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে গেলে যে মেথড গুলো বললাম, যে তিনটে মেথড বললাম, সেই তিনটে মেথড হলো ফার্স্ট প্রোডাকশন মেথড, সেকেন্ড ইনকাম মেথড, and third consumption method. প্রোডাকশন মেথডের আরেকটা নাম হলো ভ্যালু অ্যাডেড মেথড, বা ছোট করে আমরা লিখতে পারি VAM। কনজাম্পশন মেথড অর এক্সপেন্ডিচার মেথড। Okay, production method. First, total value of goods and services of production of a country at a certain period of time. তো দেখো কোন একটা কোম্পানি, ঠিক আছে, যে উৎপাদন করছে বা যে প্রোডাকশনটা তাদের হচ্ছে, সেটাই হচ্ছে কি তাদের ইনকাম। তাহলে দেখো এটাই হলো তার ন্যাশনাল ইনকামের একটা পার্ট। তাহলে প্রোডাকশন মেথড অনুযায়ী, মানে তার যে প্রোডাকশন অর্থাৎ গুডস এন্ড সার্ভিস বা কমোডিটির যে প্রোডাকশন, সেটাই তার হচ্ছে এই কোম্পানি বা ফার্মের তার ইনকাম। সেটাই সেই যে মেথডটা, সেটাই হলো প্রোডাকশন মেথড। আর ইনকাম মেথডটা কি? ধরো কোন এক পরিবার বা কোম্পানি বা ফার্ম যাই বলো না কেন, তাদের যে ইনকাম, মান্থলি বা ইয়ারলি যে ইনকাম, সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকামের পার্ট। সেই যে ইনকামটা ক্যালকুলেট করা হচ্ছে, কিভাবে ক্যালকুলেট করা হলো? তাদের আয় ধরে ক্যালকুলেট করা হলো। তাহলে ইনকাম মেথড, দ্যাটস কল্ড ইনকাম মেথড, দ্যাট ইজ কল্ড টোটাল আর্ন এ sectoral section like a family company, like family or company or farm। তাই দেখো যে আয়টা হচ্ছে, ইনকামটা হচ্ছে, সেটা ক্যালকুলেশন করা হচ্ছে ইনকাম মেথডে। যে প্রোডাকশনটা হচ্ছে, সেটা প্রোডাকশন মেথডে ক্যালকুলেশন করা হচ্ছে। আর ধরো একটা পরিবার মান্থলি তাদের ইনকাম 30,000 টাকা, সেই টাকাটা তারা তো খাটাবে বা খরচা করবে। তাদের যে খরচটা হচ্ছে, এক্সপেন্ডিচার হচ্ছে, ব্যয় হচ্ছে, সেটাই তো তার ইনকাম। মানে আমাদের ধরো সাপোজ যার যে কোনো পরিবার যে টাকাটা খরচা করে, মান্থলি বা ইয়ারলি যাই বলো না কেন, যে টাকাটা খরচা করে, সেই খরচাটাই তো তার ইনকাম। মানে ইনকামটা হচ্ছে বলে সেই টাকাটা তো সে ব্যয় করতে পারছে। তাহলে সেটাই হচ্ছে কি ইনকাম মেথডে তার, মানে সরি এক্সপেন্ডিচার মেথডে ইনকামটাকে, ন্যাশনাল ইনকামটাকে মেজার করা হলো। ঠিক আছে, যে ব্যয় হচ্ছে সেটাই হচ্ছে কি তার টোটাল এক্সপেন্ডিচার। কি বলতে পারি? টোটাল এক্সপেন্ডিচার অফ পিপল ইন এ কান্ট্রি। তিনটে মেথড বললাম। কি কি বললাম? একটা হচ্ছে প্রোডাকশন মেথড, সেকেন্ড কি বললাম ইনকাম মেথড, থার্ড কি বললাম কনজাম্পশন মেথড অর এক্সপেন্ডিচার মেথড। প্রোডাকশন মেথডের একটা পার্ট হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রোডাকশন অফ এ কান্ট্রি। ইনকাম মেথড, টোটাল আর্ন ইন এ সেক্টরাল সেকশন লাইক ফ্যামিলি, কোম্পানি, ফার্ম এটসেট্রা। আর কনজাম্পশন মেথড, টোটাল এক্সপেন্ডিচার অফ পিপল ইন এ কান্ট্রি। দেখো তিনটে পার্ট আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এবার যে ন্যাশনাল ইনকাম যে আমরা মেজার করছি, অর্থাৎ এই তিনটে পদ্ধতি ন্যাশনাল ইনকাম আমরা ক্যালকুলেশন করছি, এবং 5টা বেসিক পিলার আমি তোমাদের সঙ্গে আগে বলেছিলাম। তাহলে এই যে ন্যাশনাল ইনকাম যে ক্যালকুলেশনটা হচ্ছে, এটা কি পুরো অ্যাকিউরেট হচ্ছে? না। ন্যাশনাল ইনকাম যখন মেজার করা হচ্ছে, এটা পুরোপুরি অ্যাকিউরেট নয়। অ্যাকিউরেসি কিন্তু 100% থাকছে না। কেন থাকছে না? তাহলে ন্যাশনাল ইনকাম মেজার করার কিছু প্রবলেমস থেকে যাচ্ছে, বা ক্যালকুলেশনে কিছু প্রবলেম থেকে যাচ্ছে। সেই প্রবলেম গুলো তোমাদের জানতে হবে যে কি কি আছে প্রবলেমস, যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনটা কেন অ্যাকিউরেট 100% হচ্ছে না।
টোটাল যে বললাম ন্যাশনাল ইনকামটা অ্যাকুরেট কিন্তু হচ্ছে না। তাহলে কি প্রবলেমস আছে যার জন্য অ্যাকুরেসি 100% আমরা পাই না? সেই প্রবলেমস গুলো হলো আমাদের যা প্রবলেমস যে মেনলি একটা বলতে পারি আমি মেন প্রবলেম, সেটা হচ্ছে ব্ল্যাক মানি। ঠিক আছে, ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি হচ্ছে যে টাকা গভর্নমেন্টকে ট্যাক্স পে করে না, সেই যে টাকাটা ট্যাক্স পে না করে যে টাকাটা পড়ে থাকে, অর্থাৎ গভর্নমেন্টের ট্যাক্সের আওতায় যে টাকাটা আসে না, সেটা হচ্ছে ব্ল্যাক মানি। করাপশন, ঠিক আছে, এই ব্ল্যাক মানি, করাপশন বা ট্যাক্স না দেওয়া যে টাকাটা, এই সমস্ত টাকা কিন্তু ন্যাশনাল ইনকামের আওতায় পড়ছে না, কিন্তু এটা কিন্তু সার্কুলেট হচ্ছে কোথায়? বাজারে কিন্তু এটা সার্কুলেট হচ্ছে টাকাটা, কিন্তু সেটা কিন্তু ন্যাশনাল ইনকাম যখন আমরা মেজার করছি, জিএনপি, জিডিপি, এনডিপি, এনএনপি, এই টাকাটা কিন্তু ধরা পড়ে না। তাহলে এই যে ট্যাক্স ফাঁকি দেওয়া যে টাকাটা, সেটাই কিন্তু মেন প্রবলেম হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে, অর্থাৎ 100% অ্যাকুরেসি কিন্তু আমাদের দেয় না। ওকে, এবার দেখো ন্যাশনাল ইনকাম মেজার করতে কিছু ইনস্টিটিউশন আমাদের হেল্প করে। যে ইনস্টিটিউশন হেল্প করে সেই ইনস্টিটিউশনটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে মেন যে ইনস্টিটিউশন ন্যাশনাল ইনকামটা মেজার করে, অর্থাৎ জাতীয় আয়টাকে ক্যালকুলেট করে, সেটা হচ্ছে কি? সিএসও। কি বললাম? সিএসও। সিএসও কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। সেন্টার স্ট্যাটিস্টিক্যাল অফিস, সিএসও সেট আপ হয়েছে, সেট আপ ইন 2nd May 1951। তাহলে মেন এর ফাংশনটা কি বললাম? ফাংশন কি? ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম। ওকে, এবার দেখো সিএসওর মেনলি দুটো উইং আছে, একটা হচ্ছে এনএসও আর একটা হচ্ছে এনএসএসও। ওকে, এবার দেখো এনএসওটা কি? এনএসও হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। আর এনএসএস হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। মোস্ট ইম্পর্টেন্ট যে সিএসও এ হচ্ছে ন্যাশনাল ইনকামটাকে ক্যালকুলেট করে, তার যে মেন দুটো উইং, একটা হচ্ছে এনএসও আর একটা হচ্ছে এনএসএসও। এই এনএসএসও সেট আপ হয়েছে 1950 তে সেট আপ হয়েছে, এবং এর মেন যে ফাংশন সেটা হলো বিলো পভার্টি লেভেল, এটাকে ক্যালকুলেট করা, তার সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন করা। কি বললাম? এমপ্লয়মেন্ট জেনারেশন করা। ঠিক আছে, তাহলে এনএসএস হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, যার মেন ফাংশন হচ্ছে কি? মেন ফাংশন হচ্ছে বিলো পভার্টি লাইন, বা যেটা বিলো পভার্টি লেভেলটাকে ক্যালকুলেট করে, মানে রুরাল এবং আরবান এরিয়ায়, এবং এমপ্লয়মেন্ট জেনারেশনে হেল্প করে কে? এনএসএসও। এবং সিএসও মেনলি যার আন্ডার রয়েছে মিনিস্ট্রি হলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, লেখাটা খুব ছোট হয়ে গেল, জায়গা নেই তো দেখে নাও তোমরা। আমি বলে দিচ্ছি যে সিএসও হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস কি করে? এ হচ্ছে ক্যালকুলেট করে ন্যাশনাল ইনকামটাকে। সেট আপ 2nd May 1951। কার আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তার মেইনলি দুটো উইং, একটা হচ্ছে এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, আর যে এনএসএসও, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এটা সেট আপ হয়েছে 1950 সেট আপ, এবং এর মেন ফাংশন হচ্ছে বিলো পভার্টি লেভেল ক্যালকুলেট করা, এমপ্লয়মেন্ট জেনারেশন করা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি আবার একবার বলছি যে ন্যাশনাল ইনকাম
যে মেজারটা আমরা করি সেটা প্রবলেমস কিন্তু আছে, কারণ তার মধ্যে অ্যাকিউরেসি 100% পাই না। কারণ হচ্ছে সেক্ষেত্রে কিছু টাকা যেটা ব্ল্যাক মানি বা করাপশন মানি, সেই টাকাটা কিন্তু গভর্নমেন্ট এর কাছে ধরা পড়ে না, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়া যে টাকাটা সেটা ন্যাশনাল ইনকাম মেজারের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ এই টাকাটা বাজারে সার্কুলেট করছে বাট ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনে এই টাকাটা ধরা পড়ে না। তাই ন্যাশনাল ইনকাম যে ক্যালকুলেট হচ্ছে সেটা কিন্তু 100% অ্যাকুরেসির সাথে হয় না। দেখো আজকে আমি তোমাদের মেন যে ন্যাশনাল ইনকামের বেসিক জায়গাটা আগের দিন বলেছিলাম, আজকে আমি তোমাদের কোর যে বেসিক যে কোর জায়গাটা সেটা বলে দিলাম। মেনলি ন্যাশনাল ইনকাম থেকে তোমাদের বিভিন্ন টাইপের এমসিকিউ তোমাদেরকে সলভ করতে হবে, কারণ পরীক্ষাতে মেন্সে ডব্লিউবিসিএস মেন্সে এমসিকিউ বেস প্রশ্ন আসে। এমসিকিউটা সলভ করতে গেলে তোমাদের আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না রাখলে তোমরা কিন্তু এমসিকিউ সলভ করতে পারবে না। তাহলে থ্রুলি তোমরা দুটো ক্লাসকে মার্চ করে দেখে নাও এবং খাতাতে একটা নোট তোমরা নিজেরা বানিয়ে নাও এবং পরীক্ষার আগে সেই নোটটাই তোমরা কিন্তু দেখে যাবে। এবার দেখো আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ফার্স্ট এমসিকিউ যেটা হচ্ছে, নট এ মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। ফার্স্ট অপশন যেটা থাকবে VAM বা ভ্যালু অ্যাডেড মেথড, সেকেন্ড অপশন ইনভেস্টমেন্ট মেথড, থার্ড অপশন ইনকাম মেথড, and fourth consumption method। দেখো আমি তোমাদেরকে বললাম যে তিনটে মেথড হয় ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য। একটা হচ্ছে ভ্যাম বা ভ্যালু অ্যাডেড মেথড, যেটাকে বলা হয় প্রোডাকশন মেথড। সেকেন্ড কি অপশন আছে ইনভেস্টমেন্ট মেথড, থার্ড কি অপশন আছে ইনকাম মেথড এবং ফোর্থ অপশন আছে কনজাম্পশন মেথড। কিন্তু এই তিনটেতে মেজার করা হয়, কিন্তু মেজার করা হয় না কোনটাতে, ইনভেস্টমেন্ট মেথড। তাহলে উত্তর হয়ে গেল কি ইনভেস্টমেন্ট মেথড। ঠিক আছে, এবার সেকেন্ড, হোয়াট ডু ইউ মিন বাই পার ক্যাপিটা ইনকাম? তাহলে পার ক্যাপিটা ইনকাম মিনস চারটে অপশন, ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন, ন্যাশনাল ইনকাম ইনটু পপুলেশন, ন্যাশনাল ইনকাম প্লাস পপুলেশন, ফোর্থ অপশন ন্যাশনাল ইনকাম মাইনাস পপুলেশন। দেখো আমি বললাম যে পার ক্যাপিটা ইনকাম, আগেই বললাম যে কি, যে ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন এ কান্ট্রি। তাহলে উত্তর কোনটা হয়ে গেল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন। নেক্সট প্রশ্ন, মেন ফাংশন অফ CSO মেন ফাংশন হচ্ছে কালেকশন অ্যান্ড এস্টিমেট অফ কি ন্যাশনাল ইনকাম। কি করে, যে জাতীয় আয়টাকে কালেকশন করে এবং এস্টিমেট করে। এছাড়াও এখান থেকে আরো আসতে পারে যে তার সেট আপ ইয়ার কত, 1951। তোমরা কমেন্ট বক্সে CSO হেডকোয়ার্টারটা আমাকে জানিও প্রত্যেকে। নেক্সট প্রশ্ন, মেন ফাংশন অফ NSSO। কি বললাম, বিলো পভার্টি লাইন ক্যালকুলেট করে আর এমপ্লয়মেন্ট জেনারেশন করে, ঠিক আছে। এবং এরও যে সেট আপ ইয়ার সেটা তোমাদেরকে জানতে হবে, 1950 এটা পরীক্ষায় আসে। এবং এর হেডকোয়ার্টার তোমরা কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও আরো প্রশ্ন দেয়, যেমন হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথডের অপর নাম কি, বা এক্সট্রা যে আরেকটা নাম বললাম সেটা কি, সেটা হচ্ছে প্রোডাকশন মেথড। কনজাম্পশন মেথডের অ্যানাদার নাম কি, এক্সপেন্ডিচার মেথড। এছাড়াও এখান থেকে আরো প্রশ্ন আছে, যেমন হচ্ছে CSO কোন মিনিস্ট্রি আন্ডারে আছে, বলে দিলাম মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তাহলে দেখো মেন আমি এমসিকিউ কিছু তোমাদের বলে দিলাম, আরো কিছু এমসিকিউ তোমরা বই থেকে করে নেবে।
সবটা তো ক্লাসে করানো পসিবল নয়। তোমরা যেগুলো প্রবলেম তোমাদের করানোর সময় যেটা আটকাবে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাকলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইনফ্লেশন এবং ডিফ্লেশন, তার রিলেটেড ডিমান্ড এবং সাপ্লাই যে কনসেপ্ট, এবং ইনফ্লেশন ডিফ্লেশনের যে প্রবলেমস মেজার করতে বা ইনফ্লেশনের কজ, হ্যাঁ, ইফেক্টস, সমস্ত কিছু আমি তোমাদের বলবো, টাইপস অফ ইনফ্লেশন। হ্যাঁ, ওকে, তোমরা সাথে থাকো, ক্লাসগুলো দেখো, এবং যদি কোনো তোমাদের প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাও। এছাড়াও যে আদার্স যে জেনারেল স্টাডিজ এর ক্লাস হচ্ছে আমাদের চ্যানেলে, সেগুলো কিন্তু তোমরা দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।